ওয়াদাবি উপজাতি এমন একটি সম্প্রদায় যেখানে পুরুষরা সৌন্দর্যের প্রতিযোগিতায় অংশ নেয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এই উপজাতির পুরুষরা নিজেদের সাজায় এবং প্রতিযোগিতায় অংশ নেয়। পৃথিবীর খুব কম জায়গায় এমন ঘটনা ঘটে যেখানে নারী শাসন বা মাতৃতন্ত্র চালু আছে। এই উপজাতিতে নারীরাই সবকিছু নিয়ন্ত্রণ করে আর পুরুষরা মেকআপ এবং তাদের শারীরিক গঠন ঠিক রাখে। তারা বছরে একবার গেরওয়াল উর্বরতা উৎসবে তাদের সঙ্গী খুঁজে পায়। তাই পুরুষরা সেরা পোশাক পরে, দারুণ মেকআপ করে এবং তাদের চোখ ও দাঁতের সৌন্দর্যকে তুলে ধরে। তাদের পোশাকের প্রতিটি রং একটি বিশেষ বার্তা বহন করে। এই সৌন্দর্য প্রতিযোগিতায় নারী বিচারকরা তাদের পছন্দের পুরুষের কাঁধে হাত রাখলেই হয়। এটি একটি প্রেমের বিয়ে হিসাবে বিবেচিত হয়। এমনকি সেই নারী আগে থেকে বিবাহিত হলেও প্রতিযোগিতার বিজয়ী পরবর্তী 1 মাসের জন্য অসংখ্য নারীর সাথে বসবাস করার অধিকার পায়। লম্বা শিংযুক্ত উপজাতির নারীরা সৌন্দর্যের মান বজায় রাখতে মাথায় 6 কেজি ওজনের মুকুট পরেন। এই মুকুট তৈরি হয় তাদের পূর্বপুরুষের চুল থেকে। এই উপজাতির নারীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের চুল সংগ্রহ করে আসছে। সংগ্রহ করা চুলগুলোকে ব্যবহার করে এবং চুলের সঙ্গে সুতার মতো উপাদান যোগ করে মুকুট তৈরি করা হয়। এরপর এগুলোকে পশুর শিং বা বাঁকানো কাঠামোর চারিপাশে পেঁচিয়ে নেওয়া হয়। চাঁদ আকৃতির এই ডিজাইনটি সাদা ফিতার সাহায্যে মাথায় আটকানো হয়। একসময় এই মুকুট প্রতিদিনের পোশাকের অংশ ছিল। এখন এগুলো কেবল উৎসবের সময় পরা হয়। কিছু মুকুট এমন চুল দিয়ে তৈরি যা কয়েকশো বছর পুরানো। ইথিওপিয়ার একটি উপজাতিতে পুরুষদের দেবতার মতো সম্মান করা হয়। এই উপজাতির প্রধান পুরুষদের 6 মাস ধরে একটি কুঁড়ে ঘরে বিচ্ছিন্ন অবস্থায় থাকতে হয়। ওই সময় তারা সব ধরনের শারীরিক কাজ থেকে বিরত থাকে। তাদের খাবারের একমাত্র আইটেম হলো তাজা গরুর দুধ। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য পুরুষকে রক্ত মিশ্রিত করে দিনে অন্তত 2 লিটার পান করতে হয়। এটি তার পেট যতটা সম্ভব বড় করার জন্য করা হয়। প্রতিযোগিতার বিজয়কে জিরো বলা হয় এবং জীবনের শেষ পর্যন্ত সম্মান দেওয়া হয়। উপজাতির প্রতিটি মেয়ে একজন মোটা পুরুষের সাথে বিয়ে করার স্বপ্ন দেখে। আর কোথায় এমন রীতি দেখতে পারেন? পাডুং উপজাতির বাসিন্দারা তাদের দীর্ঘ গলাকে অত্যন্ত সুন্দর মনে করে। পর্যটকরা তাদের জিরাফ নারী বলে ডাকে, তবে তারা এতে কোনো আপত্তি করে না। তাদের বিশ্বাস গলা যত লম্বা হবে বিয়ের সম্ভাবনা তত বেশি। গলা লম্বা করতে তারা একটি বিশেষ ধাতব ব্রেসলেট পরিধান করে। মেয়েরা 5 থেকে 9 বছর বয়সের মধ্যে প্রথমবার তাদের গলায় মালা পরা শুরু করে। একবার মালা পরা শুরু করলে এটি তারা বন্ধ করতে পারে না। 45 বছর বয়সে প্রত্যেক পাডুং নারীর গলায় 15 কিলোগ্রাম টিনের গহনা পরা থাকে। এই গহনার ওজনের কারণে তাদের কাঁধ নিচের দিকে নেমে যায় প্রায় 40 সেন্টিমিটার। তাদের পেশিগুলো দুর্বল হয়ে যায় এবং মাথা সোজা রাখা কঠিন হয়ে পড়ে, এমনকি তাদের ঘাড় ভেঙে যাওয়ার ঝুঁকিও থাকে। সারা বিশ্ব যেখানে দাঁত সাদা করার চেষ্টা করছে সেখানে আগুয়েরা রীতির অনুসারীরা মনে করে কালো দাঁত মানে সব থেকে সুন্দর। কয়েক শতাব্দী আগে জাপানে শুধু অভিজাত শ্রেণীর মানুষরা দাঁত কালো করতে পারত। এটি তাদের সম্পদের চিহ্ন ছিল। এই দাঁত কালো করার পদ্ধতিতে গাঢ় চা ব্যবহৃত হতো, তবে এটি বিশেষ গন্ধ ছড়াতো। এক মত অনুযায়ী তারা সম্রাটের মতো হতে চেয়েছিল যার দাঁত ছিল খারাপ। আরেক মত অনুযায়ী শুধু ধনী লোকেরাই প্রচুর চিনি খেতে পারত, যার কারণে তাদের দাঁত দ্রুত নষ্ট হয়ে যেত, ফলে সবাই তাদের অনুকরণ করত। বর্তমানে মিয়ানমার এবং অন্যান্য জায়গায় আধুনিক ফ্যাশন প্রেমীরাও এই কালো দাঁতের রীতি অনুসরণ করে। নামিবিয়ার হিব্বা উপজাতির কিশোরী মেয়েরা আফ্রিকার সবথেকে সুন্দরীদের মধ্যে গণ্য হয়, তবে তারা কয়েক মাস পর্যন্ত গোসল করে না, কারণ এতে তাদের চুল নষ্ট হতে পারে। তারা তাদের চুলের জন্য বিশেষ ধরনের ডেডলক তৈরি করে। তারা অক্ষর পাথর গুঁড়ো করে তা মাটির সঙ্গে মিশিয়ে দুধ ও উদ্ভিদ তেল ব্যবহার করে পেস্ট তৈরি করে। এই পেস্ট চুলের ডগায় লাগানো হয় এবং পুরো শরীরেও মাখানো হয়। এতে তাদের ত্বক উজ্জ্বল ও লাল বর্ণ ধারণ করে। এই পেস্ট তাদের ত্বককে সূর্যের প্রখর রোদ, পোকামাকড়ের কামড় এবং অন্যান্য ক্ষতি থেকে রক্ষা করে। এটি তাদের ত্বকের জন্য প্রতিরক্ষা হিসাবে কাজ করে। মাইলেজ উপজাতির মেয়েরা তাদের চুল সাজানোর জন্য একটি অদ্ভুত পদ্ধতি ব্যবহার করে। তারা চুলের জন্য একটি নতুন স্টাইল তৈরি করেছে যেখানে অক্টোপাস আকৃতির জিনিসটি মাথায় বসানো হয়। এই অক্টোপাস আকৃতির জিনিসটি গরুর গোবরের সাহায্যে মাথায় আটকানো হয়। প্রথমে তারা চুল রং করতে লাল পাথরগুলো ব্যবহার করে। এই মিশ্রণ তৈরির উপাদানগুলো বেশ সহজ। তাদের চুলের জেল বানাতে গরুর গোবর, গাছের বাকল, তেল এবং গন্ধের জন্য ভেষজ ব্যবহার করা হয়। এই ভেষজ উপাদানগুলো গন্ধকে সহনীয় করে তোলে। তাদের ডেডলকের সাজসজ্জার জন্য খাবারের পাত্র ব্যবহার করা হয়। তাদের উপজাতির সৌন্দর্যের মানদণ্ড মেনে চলার জন্য মানুষ কি না করে। জাপানে মেয়েদের বিড়ালের মতো সাজার একটি ট্রেন্ড রয়েছে। আপনার দাঁত যদি খুব সোজা হয় তবে মাত্র $390 আপনি ডেন্টিস্ট দিয়ে হেঁটে ঠিক করাতে পারবেন।
এক সময় ছিল যখন চীনা মেয়ে বিয়ে করতে পারতো না যদি না তার পা এমন দেখাতো। এই বিকৃত পা লেটাস ফুট নামে পরিচিত এবং এটি পুরুষদের কাছে অত্যন্ত আকর্ষণীয় মনে হতো। আদর্শ লেটাস ফুটের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার বেশি হওয়া উচিত নয়। এছাড়া পা নরম, সুষুম এবং সুগন্ধি হওয়া বাধ্যতামূলক ছিল। সৌন্দর্যের জন্য মেয়েদের পা জীবনের শেষ পর্যন্ত কাপড় দিয়ে শক্ত করে বাধ্য হতো। এই প্রক্রিয়া শুরু হতো যখন তারা 5 বছর বয়সী থাকতো। বড় আঙুল ছাড়া বাকি সব আঙুলকে গোড়ালির দিকে চেপে কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হতো। শরীরের ওজনের চাপে হাড় বিকৃত হয়ে যেত, তবু মেয়েদের তা সহ্য করতে হতো, এমনকি তাদের নাচতে হতো এবং খেতেও কাজ করতে হতো। হ্যালো ওয়ার্ল্ড, যারা মনে করে এর থেকে সুন্দর আর কিছু নেই, ছোট কাঠের একটি লাঠি ব্যবহার করে বাচ্চা বয়স থেকে ব্রাজিলের থাউ প্রজাতির সদস্যরা তাদের ঠোঁট ফুটো করে। এই ফুটো অংশে তার একটি গহনা পরেন যা ঠোঁটের ব্যাসার্ধে সুন্দরভাবে ঝুলে থাকে। দেখুন কেমন সুন্দরভাবে তাদের নিচের ঠোঁটটি এই সাজের জন্য নিচে নেমে থাকে। তবে এই জনগোষ্ঠী মোটেও কাপড় পছন্দ করে না। ভারতে বসবাসকারী এই উপজাতির অধিকাংশ বয়স্ক নারী তাদের নাকে বড় গহনা পরেন। এছাড়া তাদের মুখের মাঝখানে একটি বিশেষ উল্কি রাখেন। এটি তাদের সৌন্দর্যে প্রকাশের নিজস্ব পদ্ধতি। তবে এমন অদ্ভুত সৌন্দর্যের মানদণ্ড একসময় নিরাপত্তার কারণে চালু ছিল। আসলে আপের নারীদের সৌন্দর্য এতটাই বিখ্যাত ছিল যে অন্য উপজাতিরা তাদের অপহরণ করত। তাই তাদের এই অনন্য সাজ পোশাক এবং উল্কি ছিল তাদের রক্ষা করার একমাত্র উপায়। এখনো পৃথিবীতে এমন অনেক অবিশ্বাস্য সৌন্দর্যের মানদণ্ড আছে। তবে আজকের জন্য এতটুকুই। কোন সৌন্দর্যের ধারা আপনাকে সবথেকে বেশি মুগ্ধ করেছে আর কোনটি আপনি কখনো চেষ্টা করবেন না তা কমেন্ট করে জানাতে ভুলবেন না।